একটি বাড়িতে অষ্টধাতুর মূর্তি চুরি এবং বাড়ির গৃহিণীকে খুন করা হয়। পুলিশের ধারণা খুন করেছে বাড়িরই এক 16 বছরের পরিচারক। ওই নাবালক ছেলেটির এই জগতে কেউ নেই। তবে কি এটি একটি সাজানো ঘটনা? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম রহস্য তদন্ত। গল্পটি লিখেছেন চিরঞ্জীব সেন। গল্প পাঠে রয়েছে কৌশিক, প্রীতম, দেবস্মিতা আর আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে এসকে তিলার। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। অমন সুন্দর চেহারা সচরাচর চোখে পড়ে না। ঘাড় অবধি লটকানো চুল, টানা টানা চোখ আর টকটকে ফর্সা গায়ের রং, ঠিক যেন চাপা ফুলের পাপড়ির মতো। বয়সও খুব একটা বেশি নয়, 16 থেকে 18-র মধ্যে। একেবারে গৌরাঙ্গ অবতার যাকে বলে, ঠিক তাই। অথচ এই রকম একটি রূপবান ছেলের হাতে হাত কড়া দিয়ে কোমরে দড়ি বেঁধে তাকে নিয়ে যাওয়া হচ্ছে ফৌজদারি কোর্টে। তার অপরাধ একটি অষ্টধাতুর মূর্তি চুরি এবং বাড়ির গৃহিণীকে খুন। ভাবতেও অবাক লাগে, এইরকম ফুটফুটে তাজা কিশোর খুন করেছে বলে। যার বাইরের রূপ অমন নির্মল জ্যোৎস্নার মতো, তার ভেতরে ওই রকম পাশব প্রবৃত্তি কী করে জাগে কে জানে। ব্যাপারটা আমার মনকে বেশ নাড়া দিল। আমার এক উকিল বন্ধুর কাছে একটি বিশেষ কাজে হাওড়া কোর্টে গিয়েছিলাম। সেখানেই দেখলাম দৃশ্যটা। উকিল বন্ধু আমাকে যেতে বারণ করলেও আমার কিন্তু মনে সায় দিল না। আমার মনের মধ্যে যা হচ্ছিল, ছেলেটির মুখ দিয়েও বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে তাই ব্যক্ত হলো। ছেলেটি আকুল কান্নায় ভেঙে পড়ল। না না না, আমি খুন করিনি। আর ওই মূর্তি, আমি ওর নিত্য সেবা করি। ওই মূর্তি চুরি করে আমার কি লাভ? তাছাড়া করবই বা কেন? বিচারক জিজ্ঞাসা করলেন, তুমি যদি সত্যি এ কাজ করে না থাকো, তাহলে অনুমান করতে পারো কে করেছে বা করতে পারে? কি করে জানবো হুজুর? তবে আপনি বিশ্বাস করুন, আমি এ কাজ করিনি। কিন্তু পোস্টমর্টম রিপোর্ট বলছে হেমপ্রভা দেবীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে, এবং সেই অস্ত্রের হাতলে তোমার হাতের ছাপ। শুধু তাই নয়, বাড়ির মালিক সুধাকান্ত বাবু তোমাকেই সন্দেহ করছে। এরপরও তুমি বলবে তুমি খুন করনি? এবারেও বলবো আমি খুন করিনি। আমি চুরি করিনি। কে করেছে তাও জানি না। আমি সন্ধ্যের সময় শীতল আরতি করব বলে ঠাকুর ঘরে গিয়ে দেখি মূর্তিটা আর নেই। আর মা ঠাকুরন ঘরের মেঝে মুখ থুবড়ে পড়ে আছেন, রক্তে ভেসে যাচ্ছে ঘর। মা ঠাকুরনের বুকের মাঝখানে একটা ছোড়া গাঁথা। আমি নিজের হাতে সেই ছোড়া বুক থেকে তুলে নিই। আর ঠিক সেই সময় বাবু বাইরে থেকে এসে ঠাকুর ঘরে প্রণাম করতে গিয়ে ওই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে যান। তারপরে তো থানা পুলিশ অনেক কিছুই হলো, কিন্তু বিশ্বাস করেন, পুলিশ আমার কোনো কথাতেই বিশ্বাস করলো না, আমাকে ধরে নিয়ে আটকে রাখলো। শুনানি সেদিনের মতো মুলতুবি রেখে জজ সাহেব উঠে গেলেন। আমি আমার মনোযোগ ছেলেটির প্রতি আরও নিবদ্ধ করলাম। ছেলেটির মুখ দেখে বা তার বক্তব্য শুনে আমার দৃঢ় প্রত্যয় হলো যে ছেলেটি নির্দোষ। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, ছেলেটি যদি সত্যি নির্দোষ হয় তাহলে যেভাবে তাকে হোক বাঁচাবো। আর আমি সেই সঙ্গে নিজে পূর্ণ তদন্ত করে আসল ঘুঘুকে খাঁচায় পুরে লটকে দেব ফাঁসির দড়িতে। সে রাতে অনেকক্ষণ ধরে ভাবতে লাগলাম ছেলেটির কথা। ওর সরলতায় ভরা মুখখানি বারবার ভাসতে লাগলো আমার চোখের সামনে। আইনের চোখেও হয়তো নাবালক, কিন্তু শিশু ও কিশোরদের মনস্তত্ত্ব নিয়ে বিচার করতে গিয়ে আমি যেটুকু জেনেছি তাতে একেবারে বেয়ারিশ রাস্তার ছেলে ছাড়া এই বয়সে কিশোরদের মধ্যে বড় একটা খুন করার প্রবণতা জাগে না। আর এক্ষেত্রে ছেলেটি বারবার বলছে সে খুনিও নয় এবং এই অপরাধ সে করেনি। ছেলেটি সত্যি যদি খুনি হয় তাহলে তাকে বাঁচানো মানুষ হিসেবে একটা পবিত্র কর্তব্য নয় কি? আমি সরকারি গোয়েন্দা নই, প্রাইভেট ডিটেকটিভ। কোথাও কোনো রহস্যের গন্ধ পেলেই ছুটে যাই এবং সাধ্যমতো জট ছাড়াবার চেষ্টা করি। ঈশ্বরের কৃপায় এখনো পর্যন্ত ব্যর্থ হইনি আমি। তাই এই ছেলেটির ব্যাপারে আশা করি সফল হতে পারবো। আমার উকিল বন্ধু রণেন্দু শেখরকে বলেছি যেইভাবেই হোক ছেলেটিকে জামিনে ছাড়িয়ে আনতে হবে। পুলিশকে ফোনে অনুরোধ করেছি এ ব্যাপারে।
তারাও যেন আমার সহযোগিতা করেন। ছেলেটির সম্পর্কে খোঁজখবর নিয়ে যা জেনেছি তা হলো ছেলেটি নিরাশ্রয় এবং পিতামাতাহীন। বর্তমানে সুধাকান্ত রায় নামে একটি ভদ্রলোকের বাড়িতে থাকত। তারা অন্যায় প্রতিপালিত হতো। কোচবিহারে মহারাজার দেওয়ায় একটি অষ্টধাতুর মূর্তির সেবা ও পূজা করত ছেলেটি। তার বিরুদ্ধে এই অভিযোগ, সে ওই অষ্টধাতুর মূর্তিটিকে চুরি করে এবং চুরির জন্যই খুন করে বাড়ির গৃহিণীকে। যদিও ছেলেটির কাছ থেকে মূর্তি পাওয়া যায়নি। এখন রাত 10টা। আর কোনো রকম পড়াশোনায় মন বসাতে পারলাম না। ঘরের কোণে কেরোসিনের জনতায় ভাত ফুটছে। 2টো ডিম ছিল, একই সঙ্গে সিদ্ধ দিয়েছি, খেয়ে শুয়ে পড়া যাবে। ছেলেটির কোনো আইনজীবী যে নেই তা কিন্তু নয়। সরকারি উকিল যিনি আছেন তিনি ওকে রক্ষা করবার ব্যাপারে তেমন খুব একটা আগ্রহ নেই। নেহাত দাঁড়াতে হয় তাই দাঁড়িয়েছেন। এখন একমাত্র আমি যদি এই জটিল কেসের জটটা খুলে দিয়ে তাকে নির্দোষ প্রমাণ করতে পারি তবেই ছেলেটি বাঁচে। এমন সময় টেলিফোনটা বেজে উঠল। আমি উঠে গিয়ে ফোনটা ধরলাম। রিসিভারটা কানে লাগিয়ে বললাম, হ্যালো, অম্বর চ্যাটার্জি স্পিকিং। আমি রণেন্দু বলছি। হ্যাঁ বলো, কি খবর? জানতে পারলে কিছু? তার আগে বলো, কেসটা কি তুমি সত্যি নিচ্ছ? প্লিজ, এর মধ্যে আর কোনো কিন্তু রেখো না। ওর ব্যাপারে তদন্তটা আমিই করব। পুলিশকেও আমি সে কথাটা জানিয়ে দিয়েছি। আর উকিল হিসাবে ওর হয়ে আমাকেই দাঁড়াতে হবে। তুমি না করো না প্লিজ। ব্যাপার কি বলো তো? হঠাৎ তুমি ওই ছেলেটির প্রতি এত সদয় হয়ে উঠলে কেন? তা জানি না ভাই, তবে সত্যি বলতে কি জানো, ছেলেটিকে দেখে আমার খুব মায়া হচ্ছে। আর বিশ্বাস করো, ওর ওই অসহায় অবস্থা এবং চোখের জল দেখে আমি থাকতে পারছি না। তাছাড়া কেন যায় না, আমার মনে বারবার এটা বলছে ছেলেটি খুনই নয়। আমি কালই ওকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করছি, কিন্তু ছেলেটাকে তুমি রাখবে কোথায়? কেন, আমার বাড়িতে? তোমার বাড়িতে? তুমি কি জানো ছেলেটি যদি সত্যি খুনি হয় তাহলে ও যখন বুঝবে গোয়েন্দা হয়ে তুমি ওর খুনের তদন্ত করছো তখন হয়তো তোমাকেই খুন করে বসবে। তার চেয়ে আমি বলি কি, ও পুলিশের হেফাজতেই থাকুক। তুমি বরং ওর সঙ্গে দেখা করে কিছু জিজ্ঞাসাবাদ করে তোমার তদন্ত চালাও। হঠাৎ ঝোঁকের মাথায় কোনো কাঁচা কাঁচ করতে চেও না। এই বলে রণেন্দু ফোনটা নামিয়ে রাখলো। আমিও ঠিক ভেবে পেলাম না যে কি বলবো। ও একজন বুদ্ধিজীবী মানুষ। কথা যা বললো তা কিন্তু মিথ্যে নয়। কেই বা বলতে পারে ছেলেটির ওই সামান্য রূপের ভেতরেও কোনো কদর্য রূপ নেই? ছেলেটি তো সত্যিই খুন করে থাকতে পারে। বিশেষ করে ওর যখন কেউ কোথাও নেই, তখন ওর কাছে আমার এই মৌরিগ্রামের ঘরখানিও যা, কয়েদখানাও তাই। আমি আর দেরি করলাম না। গরম ভাতে ঘি আর ডিম সেদ্ধ খেয়ে নিলাম। তারপর ঠিক কোন পদ্ধতিতে এই কেসটা নিয়ে তদন্তের কাজ শুরু করব সেই বিষয়ে ভাবতে ভাবতে শুয়ে পড়লাম। পরদিন সকালে যখন পুলিশ হেফাজতে ছেলেটির সঙ্গে দেখা করব বলে গেলাম, তখন ওখানকার ভারপ্রাপ্ত অফিসার রমেন সাহেব আমার সঙ্গে খুব ভদ্র ব্যবহার করলেন। রমেন সাহেব নতুন এসেছেন, কিন্তু মানুষটি খুব ভালো। বললেন, আমারও মশাই মায়াই হচ্ছে ছেলেটাকে দেখে। তবে কিনা এইসব ক্রিমিনালদের ধরন ধারণ যে কত রকমের হতে পারে তা বোঝা মুশকিল। মনে করুন ঘরের ভেতরে কেউ নেই, শুধু এই ছেলেটি এবং হেমপ্রভা দেবী ছাড়া। বহুমূল্য একটি অষ্টধাতুর মূর্তি উধাও এবং সেই সঙ্গে গৃহকর্তীও খুন। ছোড়ার হাত হলে ছেলেটির হাতের ছাপ, তার উপরে ছেলেটি ওদের অনাত্মীয়। যদিও ভয় দেখিয়ে বা মারধর করে কোনো রকমের মুখ থেকে কোনো কথা আমরা বার করতে পারিনি, তবু ছেলেটি নিরপরাধ এমন কোনো প্রমাণ আমরা পাইনি। ওতে বাধ্য হয়ে সন্দেহভাজন হিসেবে ওকে আমরা গ্রেপ্তার করেছি এবং বিচারকের কাছে নিয়ে গেছি। সবচেয়ে আশ্চর্য, ওই বাড়ির যিনি মালিক অর্থাৎ সুধাকান্ত বাবু, উনি পর্যন্ত ওর ব্যাপারে হ্যাঁ বা না কিছু বলছেন না। তাই নাকি? হ্যাঁ, উনি কেবলই বলছেন আপনারা যা ভালো বোঝেন তাই করুন। আমার কিরকম গোলমাল হয়ে যাচ্ছে। আচ্ছা, এমন কি হতে পারে না যে সুধাকান্তবাবু নিজেই খুন করেছেন স্ত্রীকে? হ্যাঁ, হতে পারে। তবে বর্তমানে বয়সের ভারে উনি এত বেশি অক্ষম হয়ে পড়েছেন যে এখন আর তাকে সন্দেহ করা যায় না। উনি কি চলাফেরা করতে পারতেন না? সব পারেন। লাঠি ধরে সিঁড়িতে ওঠানামাও করেন, পার্কে গিয়ে বসেন, তবুও বড় দুর্বল। আমি এই ব্যাপারে ছেলেটির সঙ্গে একটু কথা বলতে চাই। বেশ তো, বলুন না। আমি উঠে গিয়ে গড়াদের ফাঁক দিয়ে ছেলেটাকে দেখলাম।
একটা কোণে বসে বসে ছেলেটি কাঁদছিল। গরাদের তালা খুলে ওকে বার করে আনতেই ছেলেটি আমার পায়ের ওপর লুটিয়ে পড়ল। তারপর কেঁদে কেঁদে বলল, আপনি আমাকে বাঁচান, আপনি বিশ্বাস করুন আমি খুন করিনি, আমি চুরি করিনি। বিনা দোষে আমার জেল হবে, ফাঁসি হবে। আমাকে সবাই বলছে আপনি নাকি আমাকে রক্ষা করবেন বলে এগিয়ে এসেছেন। সবাই কারা? এই তো পুলিশেরা। এরা বলছে যে লোক তোর হয়ে দাঁড়িয়েছে তোর তো আর ভয় নেই, এবার তুই ছাড়া পেয়ে যাবি। ওরা ঠিকই বলছে, আমি দাঁড়াচ্ছি তোমার জন্য। কিন্তু বাবা, আমি যা জিজ্ঞেস করব তার ঠিক মতো উত্তর যদি দাও তো সহজেই বেরিয়ে আসতে পারবে, নইলে কিন্তু আমার কিন্তু কিছু করার থাকবে না। কেননা পুলিশই বলো আর গোয়েন্দাই বলো, আমরা তো আর আইনের ঊর্ধ্বে নই। আগে বলো তোমার নাম কি? আগে আমার নাম রাকহরি চক্রবর্তী। রাখো হরি, এ নাম তো তোমাকে মানায় না। এ তো চাকর বাকরদের নাম। তোমার নাম হওয়া উচিত ছিল রাধামোহন, গৌরাঙ্গ সুন্দর, এরকম আর কি। কি করব বলুন, বাবা মা আদর করে যে নাম রেখেছে তাই রয়েছে। শুনেছি আমার 2-3 দাদা জন্মাবার পরেই মারা যান, তাই আমার নাম রাখা হয়েছে রাকহরি। হরি আমাকে রক্ষা করেছেন। হরি এবারও তোমাকে রক্ষা করবেন যদি তুমি সত্যি কথা বলো বা নির্দোষ হও। আমি নির্দোষ। তোমার বাবা বেঁচে আছেন? না, আমি যখন খুব ছোট তখনই আমার মা বাবা মারা যান। 1 বছরের মধ্যে মা বাবা দুজনেই। তাদের কারোর কথা মনে পড়ে তোমার? মায়ের কথা আমার স্পষ্ট মনে পড়ে। কি সুন্দর দেখতে ছিল আমার মাকে, দুধে আলতায় গোলা গায়ের রং। আমি ছিলাম খুব গরিব, সেজন্য পেট ভরে খেতে দিতে পারতেন না বলে আমাকে বুকে নিয়ে কত কাঁদতেন আমার মা। যাক, তাহলে বাবার কথা মনে পড়ে তোমার? খুব আবছা, কেননা বাবা তো বর্ধমানে কাজ করতেন, মাঝে মধ্যে বাড়িতে আসতেন। দেশ কোথায় তোমার? আমার দেশ জৌগ্রাম। সেখানে অবশ্য এখন আর কিছুই নেই, কেউ নেই। তা সুধাকান্ত বাবুর সঙ্গে তোমার পরিচয় কি করে হলো? কিভাবে তুমি ওনার বাড়িতে এলে? আমার জেরার উত্তরে ওর মুখ থেকে যা শুনলাম তা একটা এই। রাকহরির যখন 7 বছর বয়স তখন ওর বাবা মারা যান। 8 বছর বয়সে মা। তারপর থেকে ওর বাড়িতেই মানুষও। বাবা মার কৃপাতেই গ্রামের পাঠশালায় বর্ণ পরিচয় যা হওয়ার তা হয়েছিল। তারপর বছর 3 কেটে যাওয়ার পর 11 বছর বয়সে গ্রাম সুবাদে এক কাকাওকে কলকাতায় নিয়ে আসেন এবং কালীঘাটে পৈতে দিয়ে এক ঠাকুর বাড়িতে রেখে যান। সুধাকান্তবাবু সেখান থেকেই আবিষ্কার করেন ওকে। ওর ফুটফুটে চেহারা এবং ঢলঢলে নিষ্পাপ মুখখানি দেখে অপুত্রক সুধাকান্তবাবু এবং তার স্ত্রী ওকে নিজেদের বাড়িতে নিয়ে এসে ছেলের মতোই আদর যত্নে রেখে দেন। সুধাকান্তবাবুর স্ত্রী হেমপ্রভা দেবী তার বহুমূল্য অষ্টধাতুর বিগ্রহের সেবা পুজোর দায়িত্ব রাকহরিকেই দেন। রাকহরিও নিষ্ঠার সঙ্গে তার কাজ করতে থাকে। সুধাকান্তবাবুরা রাকহরির সৎ চরিত্রের নিদর্শন পেয়ে এবং তার আনুগত্যে বিগলিত হয়ে ঠিক করেছিলেন তাকে আইনগতভাবে সন্তান হিসাবে গ্রহণ করবেন এবং তাদের বিষয় সম্পত্তির সব কিছু তাঁকেই দিয়ে যাবেন। বিনিময়ে রাকহরি ওদের দুজনকে মা বাবা বলে ডাকবে এবং তাদের মৃত্যুর পর ছেলের কাজ করবে, অর্থাৎ শ্রাদ্ধাধিকৃত্য ইত্যাদি। কিন্তু হঠাৎ কিছুদিন আগে সুধাকান্তবাবুর এক ভাগনা পাটনা থেকে এসে সব কিছু গোলমাল করে দিল। সে এসে প্রায় মাসখানেক এই বাড়িতেই বসে রইল এবং রাকহরিকে তাড়িয়ে দিয়ে যাতে তাকে এখানে রাখা হয় তার জন্য আবদার করল। শুধু তাই নয়, এও বলল এইসব অজ্ঞাত কুলশীল ছেলেরা কখনো পোষ মানে না এবং সুযোগ পেলে এরাই গৃহস্থের বুকে ছুরি মেরে পালায়। যাই হোক, হেমপ্রভা দেবী এবং সুধাকান্তবাবু দুজনেই তাকে সহ্য করতে পারতেন না, কারণ তার চালচলন কথাবার্তা ছিল লোফারদের মতো। একদিন হেমপ্রভা দেবী খুব যাতা করে অপমান করলেন তাকে এবং সঙ্গে সঙ্গে তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললেন। ভাগনাবাবুটি বিদায়ও নিল, তবে যাওয়ার আগে রাকহরিকে শাসিয়ে গেল সে যদি 1 মাসের মধ্যে স্বেচ্ছায় এ বাড়ি ছেড়ে চলে না যায় তাহলে তার কপালে নাকি অনেক দুঃখ আছে। আমি ধৈর্য ধরে রাকহরির সব কথাই শুনছিলাম এতক্ষণ। এবার তাকে প্রশ্ন করলাম, সুধাকান্তবাবুর সেই ভাগ্নেবাবুর নাম কি? ভালো নাম আমি জানি না, তবে ওকে রাজা বলে ডাকা হতো। ওর নাম রাজা রায়। রাজা রায়ের বাড়ি থেকে বিদায় নেবার কতদিন পরে খুনটা হয়েছে?
তা ধরুন 5 দিনের মাথায়। আচ্ছা, এই খুনের ব্যাপারে তুমি কি কাউকে সন্দেহ করো? কাকে করব বলুন? রাজাবাবু থাকলে ওকেই সন্দেহ করতাম, কেননা ওর যা চালচলন তাতে এ কাজ করা ওর পক্ষে মোটেই অসম্ভব নয়। তা এই খুনের মামলায় সুধাকান্তবাবু তোমাকেই বা অভিযুক্ত করলেন কেন? সেটা তো আমিও ঠিক বুঝতে পারছি না। মা ঠাকুরান খুব ভোরে পুজোর আয়োজন করতেন। আমি 7টা নাগাদ পুজো শেষ করে পড়তে যেতাম। তারপর খাওয়া দাওয়া সেরে যেতাম স্কুলে, ফিরতাম বিকেলবেলা। তারপর একটু ঘুরে বেরিয়ে এসে সন্ধ্যাবেলায় শীতল দিয়ে আবার পড়াশোনা করতে বসতাম। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। এরই মধ্যে রাজাবাবু এলেন। তবে রাজাবাবু চলে যাওয়ার পর বাবা কীরকম যেন হয়ে গেলেন। সেদিন সন্ধ্যাবেলা আমি যখন ঠাকুর ঘরে শীতল দেব বলে গেছি, তখন দরজা খুলে আলো জ্বলেই দেখি সর্বনাশ। চারিদিকে রক্ত ভেসে যাচ্ছে, আর মা ঠাকুরান মেঝেতে পড়ে আছে, তার বুকে ছোড়া গাঁথা। আমি ছুটে গিয়ে সেই ছোড়াটা বুক থেকে যখন টেনে তুললাম, তখন মা ঠাকুরান মরে গেছে। আর ঠিক সেই সময় বাবু বাইরে থেকে এসে পড়লেন। এসে আমার হাতে ছোড়া আর মা ঠাকুরানের অবস্থা দেখে চিৎকার করে উঠলেন। তারপর জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন মাটিতে। বাবুর চিৎকারে লোকজন সব হৈ হৈ করে ছুটে এলো। তারপর থানা, পুলিশ অনেক কিছু গড়ালো। আমিও অ্যারেস্ট হলাম। সবই তো বুঝলাম, শুধু বুঝতে পারছি না সুধাকান্তবাবু তোমাকেই বা সন্দেহ করছেন কেন। ঠিক আছে, তুমি নির্ভয়ে থাকো, আমি আপ্রাণ চেষ্টা করব তোমাকে বাঁচাবার। বলে রাকরির কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাড়িতে চলে এলাম। হাওড়া শহরের উপকণ্ঠে সুধাকান্ত বাবুর বাড়ির সামনে এসে যখন পৌঁছলাম বেলা তখন 10টা। সাবেক কলের বনেদি বাড়ি, কড়িবর্গা দেওয়া ঘর, পাঁচিল ঘেরা বাগান, পুকুর, একপাশে ঠাকুর ঘর, ঘরের দরজায় শেকল দেওয়া। সুধাকান্তবাবু দোতলায় থাকেন। আমি যেতেই একটা ঘোমটা টানা মহিলা বললেন, কাকে চাই? সুধাকান্তবাবু আছেন? হ্যাঁ, ওপরে যান। আমি ওপরে ওঠার আগেই থেমে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কে মা? আমি এ বাড়ির ঝি। ও, কতদিন কাজ করছো এখানে? তা ধরুন না কেন, বছর 10। আচ্ছা মা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। এখানে রাখাহরি নামে যে ছেলেটি থাকতো, সে ছেলেটি কি রকম? শুনলাম সে নাকি খুনের দায়ে। তা কি করে বলবো বলুন? এমনিতেও খুব ভালো, কিন্তু তার মনে যে এই ছিল তা কি কেউ জানতো? ঘরের ছেলের মতোই ছিল। হঠাৎ কি যে মতিচ্ছন্ন হলো। তোমার ঘরে কে কে আছে? আমার একটি ছেলে ছাড়া কেউ নেই বাবা। আচ্ছা, রাজাবাবু নামে কাউকে চেনো তুমি? কেন চিনবুনি? বাবুর ভাগ্নে তো। সে কিন্তু ঠিক কথাই বলেছিল, পরের ছেলেকে এইভাবে ঘরে ঢুকিও না, একদিন খুন করে পালাবে। ঠিক তাই হলো। আমি মহিলাকে বেশ ভালো করে এক নজর দেখে নিলাম। তুমি কোথায় থাকো? ওই তো, ওই আমার ঘর। ওই যে টিনের চালটা দেখা যাচ্ছে। আপনি কে বাবু? আমি তোমাদের বাবুর একজন বন্ধু। আমি দোতলায় উঠলাম। সিঁড়ি দিয়ে উঠেই বারান্দার গায়ে প্রথম যেই ঘর, সেই ঘরের খাটে একটি পরিষ্কার বিছানায় শুয়েছিলেন সুধাকান্তবাবু। আর বেশ গাট্টা গোট্টা গোছের প্রায় 26-27 বছরের একটি ছেলে খুব যত্নে তার পা টিপে দিচ্ছিল। আমি যেতেই ছেলেটি বলল, বাবু, কে এসেছেন? কে? আপনি আমাকে চিনবেন না, আমার নাম অম্বর চ্যাটার্জি। আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। তাই নাকি? আসুন আসুন, আসতে আজ্ঞা হোক। ওরে ভোলা, বাবুকে বসতে জায়গা দে। আমি যেতেই ভোলা একটি আমাকে চেয়ার এনে দিল। আমি চেয়ারে বসে বললাম, তুমি কে? আগে আমি বাবুকে একটু দেখাশুনো করি। আমার মা এ বাড়িতে কাজ করে। একটু আগে যে মহিলাকে নিচে নেমে যেতে দেখলাম, উনি কি তোমার মা? হ্যাঁ। আচ্ছা, আপনার বাড়িতে রাখাহরি নামে যে ছেলেটি থাকতো, আপনার কি ধারণা ওই ছেলেটি আপনার স্ত্রীকে খুন করেছে? দেখুন, রাখহরি আমাদের ছেলের মতোই হয়ে গিয়েছিল। কাজেই কোনো কিছু লোভে ও যে আমার স্ত্রীকে খুন করবে হতে পারে না।
অথচ পুলিশকে তো আপনি অন্য কথা বলেছেন। মোটেই না, পুলিশকে আমি কোনো কথাই বলিনি। সেদিন ওই দৃশ্য দেখার পর আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপর জ্ঞান যখন ফিরল তখন দেখলাম আমার ঘর পুলিশে ভর্তি। আমার তখন উঠে বসার ক্ষমতাও নেই। ওরা আমাকে জিজ্ঞাসা করলো আমি কি দেখেছি, তা যা দেখেছি তাই বললাম। ওরা তখন একটা কাগজে কী সব লিখে আমাকে সই করতে বলল, আমি করলাম। পরে শুনলাম রাকৌরিকে ওরা ধরে নিয়ে গেছে। ও আচ্ছা, এই ব্যাপার। বেশ, এবারে বলুন তো, ওই মূর্তি চুরির ব্যাপারে আপনি কাউকে সন্দেহ করেন কিনা? তাকে করব, তবে রাকৌরি নেয়নি, ও নিতে পারে না। ছেলেটির ওপর আপনার এত ভালো ধারণা থাকা সত্ত্বেও ওকে যে জেল খাটানোর ব্যবস্থা হচ্ছে সেই ব্যাপারে আপনি নীরব কেন? কি করতে পারি বলুন, এখন আমার উঠে দাঁড়াবার ক্ষমতাও নেই। তার উপরে পুলিশ ওকে সন্দেহ করছে, ছোড়ার হাতলে ওর হাতের ছাপ আছে। তা পুলিশ যা করবার করুক। সে কি, ছোড়ার হাতলে হাতের ছাপ আছে বলে ছেলেটি অপরাধী হয়ে যাবে? ও তো আপনার স্ত্রীকে বাঁচাবার জন্য ওটাকে টেনে তুলতেও পারে। তাছাড়া আপনি তো নিজেই বলছেন ও মূর্তি চুরিও করতে পারে না। ঘটনায় এও তো জানা যাচ্ছে যে খুনের অপরাধে রাকহরিকে যখন ধরা হয়েছিল তখন মূর্তি ওর কাছে ছিল না। অর্থাৎ এটা বেশ পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যে চোর মূর্তি চুরি করে পালিয়ে যাবার সময় আপনার স্ত্রীর দ্বারা বাধা পায় এবং নিরুপায় হয়েই আপনার স্ত্রীকে খুন করে পালায়। আপনার অনুমানই ঠিক, আমিও কিন্তু মনে মনে ওই রকম চিন্তায় করছি। আপনার ভাগনাবাবুর খবর কি? সে তো চলে গেছে। আচ্ছা, আপনার কি মনে হয় না যে এই খুনটার পেছনে তারও কোনো হাত থাকতে পারে? তার আর খেদে কাজ নেই তো, সে সেই পাটনা থেকে এখানে এসে সামান্য একটু বিষয় সম্পত্তির লোভে আমার স্ত্রীকে খুন করবে। কি যে বলেন মশাই, এ কোনো ছিচকে চোরের কাজ। আমি এই ব্যাপারে কোনো জিজ্ঞাসাবাদ না করে মোটামুটি একটা খসড়া তৈরি করে তাতেই সই করালাম সুধাকান্তবাবুকে। খসড়ার বিষয়বস্তু হলো এই যে রাকহরির প্রতি সুধাকান্তবাবুর তেমন কোনো সন্দেহ নেই। ইতিমধ্যে তিনি যে স্টেটমেন্টে সই করেছেন তা না জেনে এই চুরি ও হত্যাকাণ্ড বহিরাগত কারোর দ্বারাই সম্ভব। সুধাকান্ত বাবুর কাছ থেকে আমি রাজা রায়ের ঠিকানা নিয়ে সেদিনের মতো ফিরে এলাম সেখান থেকে। কয়েকদিনের মধ্যেই রাজা রায়কে অ্যারেস্ট করে কলকাতায় নিয়ে আসা হলো। বেশ সুদর্শন চেহারা, তবে একটু লোফার আর মস্তান প্রকৃতির। পুলিশের জিজ্ঞাসাবাদের পর আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা রাজাবাবু, সুধাকান্তবাবু আপনার কে হন? মামা। আপনি কিছুদিন আগে এখানে এসে মামা মামির সঙ্গে খুব ঝগড়া করে গিয়েছিলেন। হ্যাঁ, কারণ আমাকে আমার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছিল। আমি থাকতে অন্য একটি ছেলেকে বাড়িতে রেখে মানুষ করে তার হাতে সব তুলে দেওয়ার দরকার কি? তাহলে কেন আমি ঝামেলা করব না বলুন? কেন আমি আমার অধিকার ছেড়ে দেবো? আর এসবই হচ্ছিল আমার মামার যোগ সাজসে। কিন্তু আপনাকে বঞ্চিত করার কারণটা কি? তা কি করে জানবো? তবে মামি আমাকে একদম সহ্য করতে পারতেন না। আসলে ইনি তো আমার মামার দ্বিতীয় পক্ষের স্ত্রী। এই বিয়ে নিয়ে আমার মায়ের সঙ্গে মামার প্রচণ্ড ঝগড়া হয়। তারপর থেকে প্রায় 10 বছর মুখ দেখাতে ছিল না। কিন্তু যখন শুনলাম ওরা একজনকে পোষ্যপুত্র নিয়ে সব কিছু লিখে দেওয়ার মতলব করছে, তখন আমি এখানে হয়েছে হুজ্জতি করি। এবং পরে এখান থেকে অষ্টধাতুর মূর্তিটা হাতিয়ে নিয়ে মামির বুকে ছুরি মেরে কেটে পড়ে। এই তো 2-1 দিন আশেপাশে গা ঢাকা দিয়ে থেকে কাজটা করে, যাতে দোষটা পরের ছেলের ঘাড়েই চেপে যায়। কি বলুন? এসব কি বাজে কথা বলছেন আপনি? ঠিকই বলছি, সুধাকান্তবাবুর স্ত্রীকে আপনিই খুন করেছেন। রাঘহরির বদলে আপনাকেই ফাঁসির দড়িতে ঝোলানো হবে, আর সেই সঙ্গে সুধাকান্তবাবুকেও এই বুড়ো বয়সে বেশ কিছুদিন জেলের ঘানি আমি টানাবো। সম্পূর্ণ ন্যাকাশে যে একটি নিরীহ ছেলের ক্ষতি হচ্ছে জেনেও বুড়ো ভাম হয়ে বসে থাকার মজা দেখাচ্ছি আমি। সে যা করবেন করুন, তবে আমার নামে মিথ্যে বদনাম দেওয়ার চেষ্টা করবেন না। আমি খুন করিনি, চুরিও করিনি। ওই রাকহরি ছেলেটাই আমার ঘাড়ে দোষ চাপাবার জন্য এইসব করেছে। আমি এখন রাজাবাবুকে না খাটিয়ে আবার রাকহরির কাছে গেলাম। রাকহরি আমার দিকে সতৃষ্ণ নয়নে তাকিয়ে বলল, কি কিছু হলো? আমাকে ছাড়িয়ে আনার কোনো ব্যবস্থা করতে পারলেন?
ব্যবস্থা হচ্ছে, তাছাড়া ছাড়া পেয়েই বা তুমি করবে কি? যাবে কোথায়? মা ঠাকুরন তো নেই। সুধাকান্তবাবু নিশ্চয় তোমাকে বাড়িতে ঢোকাবেন না। থাকবে কোথায়? ফুটপাতে থাকবো, তবু একটা স্বাধীন জীবন আমার চাই। আচ্ছা রাখো হরি, তোমার মা ঠাকুরানের সঙ্গে বাবুর সম্পর্ক কী রকম ছিল? মানে কোনো ঝগড়াঝাঁটি হতো কি? না, বরং মা ঠাকুরনকে নিয়ে বাবুর খুব চিন্তা ছিল। তার অবর্তমানে মা ঠাকুরনের কি হবে, তিনি কি একা সব কিছু সামলাতে পারবেন? আচ্ছা, ওই বাড়িতে যে ভোলার মা কাজ করে সে কী রকম? কেন, ভালোই তো, ওর ছেলেটাও ভালো, বড় গরিব ওরা। আচ্ছা, তোমার মা ঠাকুরনকে সুধাকান্তবাবু কোনো কারণে খুন করতে পারে না? অসম্ভব। আমি যখন ঘরে ঢুকে মা ঠাকুরনকে ওই অবস্থায় দেখে তার বুক থেকে ছোড়াটা টেনে বার করি, বাবু তখন সবেমাত্র বাইরে থেকে আসছেন। এই সময় রোজই উনি ঠাকুরকে প্রণাম করতে ওপরে যান। তাই ওই দৃশ্য দেখে তিনি চিৎকার করে অজ্ঞান হয়ে গেলেন। তাই ওনার পক্ষে এই কাজ করা কোনো মতেই সম্ভব নয়। বিশেষ করে এই বয়সে কি স্বার্থে উনি এই কাজ করতে যাবেন বলুন? এমনও তো হতে পারে যে রাজাবাবুই এখানে কাছে পিঠে কোথাও দু একদিন লুকিয়ে থেকে ওই কাজটা করে তারপরে পাটনায় চলে যায়। হতে পারে, তবে এ ব্যাপারে হ্যাঁ না আমি কিছুই বলতে পারবো না আপনাকে। জিজ্ঞাসাবাদ যতই চলছে অবস্থা ততই ঘোরালো হয়ে উঠছে। রাজাবাবু, সুধাকান্তবাবু এবং রাঘবের মধ্যে কে যে আসল অপরাধী তা কে জানে। তবে সুধাকান্তবাবু মানুষটা বড়ই রহস্যময়। সে রাত্রিটা ভয়ঙ্কর উত্তেজনার মধ্যে কাটলো আমার। মনে মনে কত রকম ছক তৈরি করে সবে কীরকম যেন এলোমেলো আর অসার বলে মনে হলো। রাজারাই যে যুক্তি দেখিয়েছে তা নেহাত ফেলে দেওয়ার মতো নয়। আপাত দৃষ্টিতে রাখরিকে নির্দোষ বলেই মনে হয়। আর সুধাকান্তবাবু কি ওই বয়সে নিজের স্ত্রীকে ওইভাবে হত্যা করতে পারেন? এ হতে পারে না। বিশেষ করে ওই দৃশ্য দেখার পর যে মানুষ অজ্ঞান হয়ে যায় তাকে সন্দেহ করার কোনো অবকাশ নেই। সবথেকে রহস্যময় ব্যাপার হলো এই যে মূর্তিটা গেল কোথায়। এই অঞ্চলে বহুত অনুসন্ধান করেও ওই অষ্টধাতু মূর্তির কোনো হদিশ পাওয়া যায়নি। মূর্তিটা হয় এখানেই লুকোনো আছে, নয়তো স্থানান্তরে বহু দূরে চলে গেছে। পরদিন সকালে রহমত সাহেবকে নিয়ে এবং কিছু পুলিশ সহ সুধাকান্তবাবুর বাড়ি, বাগান ও পুকুর তল্লাশি করতে চললাম। মেন গেট বন্ধ ছিল। অনেক ডেকেও সাড়া না পেয়ে পেছন দিকের বাগানের ভাঙা পাঁচিল দিয়ে ভেতরে ঢুকলাম। কিন্তু ভেতরে ঢুকে যা দেখলাম তা দেখে শিউরে উঠলাম। বারান্দার নিচে মাটির ঘাসের ওপর সুধাকান্তবাবু উপুড় হয়ে শুয়ে আছেন। নাকে মুখের কাছে চাপ চাপ রক্ত। না, খুন নয়, খুব সম্ভবত বারান্দার রেলিংয়ে কোনো কারণে ভর দিয়ে দাঁড়াতে গিয়ে পড়ে গেছেন। সুধাকান্তবাবুর এই মর্মান্তিক পরিণতি সত্যিই দুর্ভাগ্যজনক। যাক, পুলিশ গোটা ঘর তল্লাশি করেও কিছু পেল না। ভোলা বা ভোলার মারও কোনো পাত্তা নেই। রহমান সাহেবের চার্জে সব কিছু রেখে একজন কনস্টেবলকে নিয়ে ভোলাদের বাড়িতে গেলাম। আমাকে দেখেই এবং সঙ্গে পুলিশ দেখে ওরা আঁতকে উঠল। আমি ভোলার মাকে বললাম, কি ব্যাপার, এখনো কাজে যাওনি যে? ভোলার মা ফ্যাকাশে মুখে ম্লান হেসে বলল, আমি একটু দেরি করেই ও বাড়িতে যাই। কিন্তু আপনারা কোন দিক দিয়ে এখানে এলেন বাবু? মেইন গেট বন্ধ, তাই পিছন দিক দিয়ে এলাম। কিন্তু সুধাকান্তবাবুকে ঘরে দেখতে না পেয়েই এখানে এলাম আমরা। কোথায় উনি? সে কি, উনি ঘরে নেই? না, তুমি ও বাড়িতে কাজ করো, তোমার ছেলেও ওনার দেখাশোনা করে, অথচ মানুষটা যে বাড়িতে নেই এ কথা তোমরা জানো না। তাছাড়া সেদিন যখন বেলা 10টা নাগাদ আমি এখানে এসেছিলাম তুমি তখন কাজ করে ফিরে আসছিলে, আর আজ বেলা 10টা বেজে গেল আর এখনও তুমি কাজে গেলে না কেন? তা বাবা ভোলানাথ, সেদিন সকালে গিয়ে তো দেখলাম দিব্যি বসে বসে বাবুর পদসেবা করছিলে, আজ এখানে যে, ব্যাপারটা কি? ভোলা কাঁপা কাঁপা গলায় বলল, বিশ্বাস করুন, কাল সারা রাত খুব পেটের যন্ত্রণা হয়েছে, বিছানা থেকে একদম উঠতে পারিনি, তাই এখন। তা এত বেলা হলো, তুমি যে সকাল থেকে যেতে পারলে না সে কথা তোমার মাও একবার গিয়ে বাবুকে বলে আসার দরকার মনে করলো না? তাহলেই তো টের পেতে মানুষটা আছেন কি নেই। ভোলার মা বলল, বাবু, সত্যি কথা বলতে কি আমরা গরিব লোক। কাল ছেলেটার খুব শরীর খারাপ ছিল, তাই
ও রাত্রেও শুতে যেতে পারেনি। আমি বাবুকে রাত্রিবেলা খাইয়ে দাইয়ে সে কথা বলে এসেছিলাম, কিন্তু আজ সকালে বাবুকে দেখতে গিয়ে দেখি। বাবু বারান্দার রেলিং ভেঙে নিচে পড়ে গিয়ে মারা গিয়েছেন, এই তো? হ্যাঁ। আর সেই জন্যই ভয় পাচ্ছে। বাইরের লোক কেউ এসে দেখে ফেলে, তাই মেইন গেট বন্ধ করে মা বেটা ঘরে ঢুকে বসে আছে। কেউ যেন টের না পায়, বলিহারি বুদ্ধি। হ্যাঁ বাবু। তা বাবা ভোলানাথ, তোমাকে যে এবারে থানায় যেতে হবে আমার সঙ্গে, ওঠো। ভোলা হাউমাউ করে কেঁদে উঠে দাঁড়াতেই আমি বললাম, এ কি, তোমার পায়ে এত পানা লেগে কেন? ও কিছু নয় বাবু, কাল সন্ধ্যাবেলায় পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম। আমার মনের মধ্যে বিদ্যুৎ চমকের মতো এক ঝলক সন্দেহ উকি দিল। বললাম, কই, কোথায়, কোন পুকুরে মাছ ধরতে গিয়েছিলে? আমায় একটু দেখাবে, চলো তো। চলুন। আমি ভোলাকে সঙ্গে নিয়ে পুকুর পাড়ে এলাম। এবার বলো, কোন দিকে তুমি মাছ ধরছিলে? ভোলা তখন একটা জায়গা দেখিয়ে দিল। না, তুমি ঠিক বলছো না। এখানে তুমি আসোনি, এখানকার ভিজে মাটিতে কাদায় তোমার পায়ে কোনো ছাপ দেখছি না। তাহলে কোন দিক থেকে এসেছিলাম কে জানে। তোমাকে আর জানাতে হবে না, আমি জেনে নিচ্ছি। লোকটাকে একটু নজরে রাখো তো, মনে হচ্ছে বেশ রীতিমতো গোলমাল আছে। লকআপে পুরে রহমান সাহেবকে দিয়ে ধোলাই দেওয়ালেই না সব কথা বেরিয়ে আসবে ওর মুখ থেকে। ভোলার মুখে আর কোনো কথা নেই, মরার মতো ফ্যাকাশে হয়ে গেছে ওর মুখ। আমি তখন তন্ন তন্ন করে চারিদিক খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে একদিকে আবিষ্কার করলাম পুকুরে নামার অনুপযুক্ত একটি জায়গা দিয়ে কেউ যেন নেমেছে বা উঠেছে। সেই পথ ধরে আমিও নিচে নেমে গেলাম। দেখলাম এক জায়গায় পুকুরের নরম কাদামাটির ওপর পায়ের গভীর ছাপ, আর পুকুরের এক কোণে লম্বালম্বিভাবে একটি কঞ্চি পোতা আছে, জলের মতোই পরিষ্কার। কোনো কিছু কেউ হয়তো ওখানে লুকিয়েছে। আমি ধীরে ধীরে উঠে এসে ভোলার বুকে পিস্তল তাক করে বললাম, ওখানে কি লুকিয়ে রেখেছিস বল। কিচ্ছুই রাখিনি বাবু। ঠিক করে বল, নাহলে তোর বাঁচার আর কিন্তু কোনো রাস্তা নেই। ওখানে মা ঠাকুরানের গয়নাগুলো একটা বাক্সয় রাখা আছে। গয়না তুই পেলি কোথায়? কাল রাত্রে বাবু ঘুমিয়ে পড়লে আমি বালিশের তলা থেকে চাবিটা বার করে সিন্দুক খুলে মা ঠাকুরানের সমস্ত গয়নাগুলো চুরি করে নিই। তারপর সব নিয়ে যখন পালাতে যাই, বাবু তখন জেগে ওঠে। আমি সঙ্গে সঙ্গে ঘরের আলোটা নিভিয়ে দিই। উনি যখন চোর চোর বলে চেঁচিয়ে ঘর থেকে বেরোতে যাবেন, আমি অমনি বুকে ধাক্কা দিয়ে পালাতে যাই। আর সেই ধাক্কার টাল সামলাতে না পেরে রেলিং টপকে মুখ থুবড়ে পড়ে যান উনি। অমনি হয়ে যায় ওই বিপজ্জনক কাণ্ড। নইলে সত্যি বলছি বাবু, বিশ্বাস করুন, খুন করার মতলব নিয়ে আমি কিছুই করিনি। তা না হয় হলো, এবার বলতো বাবা, অষ্টধাতুর মূর্তিটা কোথায় লুকিয়ে রেখেছিস? আমি জানি না বাবু, বিশ্বাস করুন, সত্যি কথা বলছি, আমি জানি না। বিশ্বাস? বিশ্বাস করাচ্ছি, দাঁড়া। এই, আমার রুলটা নিয়ে আয় তো গাড়ি থেকে। বেশ কয়েকটা ধোলাই না দিলে মুখ খুলবে না দেখছি। ভোলার মা কাছে পিঠেই কোথাও ছিল বোধ হয়। ছুটে এসে রহমান সাহেবের পায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ল। বলল, ও না বলুক, আমি বলছি বাবা, দয়া করে ওকে মেরো না। মূর্তিটা আসলে রাজাবাবুর কাছে আছে। রাজাবাবুর কাছে? সে কি? হ্যাঁ বাবু, রাজাবাবু যেদিন পাটনা চলে গেলেন তার পর দিনই আমাদের এখানে এসে হাজির। তারপর? আমি অবাক হয়ে বললাম, এ কি রাজাবাবু, আপনি বাড়ি যাননি? রাজাবাবু বললেন, না, তবে আমি যে এখানে এসেছি তা যেন কেউ জানতে না পারে। বলেই আমার হাতে 100টা টাকা দিয়ে বললেন, যেভাবেই হোক ঠাকুরঘর থেকে অষ্টধাতুর মূর্তিটা এনে দিতে। কেননা রাখহরিকে মিথ্যে মামলায় না জড়ালে বা ওর প্রতি মামা মামির মন বিরূপ করতে না পারলে এই সম্পত্তি তাঁর হবে না। রাজাবাবুর মতলব ছিল মূর্তি চুরির পর এটা নিয়ে যখন খুব হইচই হবে, সেই সময় মূর্তিটা রাখহরির ঘরে কোথাও লুকিয়ে রেখে পুলিশকে খবর দেওয়া। আমি প্রথমে রাজি হইনি বাবু। রাজাবাবু তখন আমাকে অনেক লোভ দেখালেন। বললেন,
রাজাবাবু যদি এই সম্পত্তির মালিক হন তাহলে আমাদের আর কোনো অভাব রাখবেন না। আমার ভোলাকে সব সময় তার কাছে কাছে রাখবেন এবং মাস গেলে মোটা টাকা মাইনে দেবেন। সেই লোভে সুধাকান্তবাবুর স্ত্রীকে খুন করে ওই মূর্তি তুমি রাজাবাবুর হাতে তুলে দিয়েছিলে, তাই না? না, আমি খুন করিনি বাবু। সেদিন সন্ধেবেলা ঠাকুরঘর মোজবার অছিলায় চাবি খুলে ঘরে ঢুকে যেই না মূর্তির গায়ে হাত দিয়েছি, অমনি দেখি মা ঠাকুরন দরজার কাছে এসে দাঁড়িয়ে আছেন। আচ্ছা, সন্ধেবেলা কেন? তুমি তো মূর্তি চুরি করতে রাত্রিবেলাতেও আসতে পারতে। রাত্রিবেলা কি করে আসবো বাবু? চাবি যে ঠাকুরনের কাছে থাকতো। আমি সন্ধেবেলা চাবি খুলে ঘর মুছতাম আর মা ঠাকুরন আরতির ব্যবস্থা করে দিতেন। তারপর রাখহরি ঠাকুরের শীতল দিয়ে চলে গেলে মা নিজে হাতে ঘরে তালা দিয়ে চলে যেতেন। কাজেই ওই সময়টাই ছিল মূর্তি চুরির আসল সময়। তারপর কি হলো? হ্যাঁ, মা ঠাকুরন তো আমাকে দেখি অবাক হয়ে বললেন, এ কি সরলা, তুই এ কি করছিস? ঠাকুর তুলছিস কেন? ভয়ে আমার হাত থেকে তখন মূর্তিটা পড়ে যায় আর কি। আর ঠিক সেই সময় কে যেন ঝাঁপিয়ে পড়ে আমার হাত থেকে মূর্তিটা ছিনিয়ে নিল। আমি কিছু বুঝে ওঠার আগেই দেখি মা ঠাকুরন মেঝেই পড়ে কাতরাচ্ছেন, তার বুকে ছুরি গাঁথা। চেয়ে দেখি দরজার পাশে রাজাবাবু। আমাকে বললেন, করে দেখছিস কি? শিগগির পালা, এ কথা কাউকে বলবি না, তাহলে তোদের মা বেটা দুজনকেই পুঁতে ফেলবো। আমি অবাক বিষয়ে সব শুনলাম। ভোলার মা এবার গড়গড় করে বলে চলল, রাজাবাবু বড় সাংঘাতিক লোক বাবু, তাই ভয়ে আমরা মুখ খুলিনি। বিনা দোষে রাখহরিকে পুলিশ এসে ধরে নিয়ে গেল, তাও চোখে চেয়ে দেখলাম। বাবু 2-3 দিন অজ্ঞান অচৈতন্যর মতো পড়েছিলেন। তারপর জ্ঞান হলে একদিন বললেন, দেখ ভোলার মা, আমার কি মনে হয় জানিস, রাকহরি তোর মা ঠাকুরনকে খুন করেছে। এ ঠিক ওই শয়তানটার কাজ, রাজাই ওকে খুন করেছে। অথচ আমার দিদির ওই একটি মাত্র ছেলে, যদি ধরিয়ে দিই তাহলে সর্বনাশ হয়ে যাবে। দিদি আমার বাঁচবে না, বুড়ো বয়সে হার্ট ফেল করবে। জামাইবাবুও বেঁচে নেই, ওই ছেলেটি দিদির সব। তবে যাক, আমার সম্পত্তির ভাগ ওকে আমি দিচ্ছি না। যে কটা দিন বেঁচে আছি, তোরা যদি আমায় দেখাশোনা করিস তো তোদের নামেই লিখে দিয়ে যাব। তবে মুখে সে কথা বললেও কাগজে কলমে বাবু কিছু করে যাননি। অবশ্য করে গেলেও ওই সম্পত্তির ওপর আমাদের খুব একটা লোভ ছিল না, কারণ ওই সম্পত্তি ভোগ করলে রাজাবাবু আমাদের ছাড়তো না। তাই আমরা মা বেটাতে যুক্তি করে মা ঠাকুরনের গয়নাগুলো চুরি করেছিলাম। ভেবেছিলাম একদিন চুপি চুপি এখান থেকে পালিয়ে যাব। থাক থাক, এবারে যা বলবার সব থানায় গিয়ে বলবে। তোমাদের কথাগুলো ওখানে টেপ করা দরকার। চলো সব। একজন কনস্টেবল পুকুর থেকে মা ঠাকুরানের গয়নাগুলো উদ্ধার করে আনলে পুলিশ ভোলা ও ভোলার মাকে থানায় নিয়ে গেল। মর্গ থেকে লোক এলো সুধাকান্তবাবুর মৃতদেহ ময়নাতদন্তে নিয়ে যাওয়ার জন্য। আমি আর দেরি না করে সোজা আমার উকিল বন্ধু রণেন্দু শেখরের বাড়িতে এলাম। আমি সেই দিনই রাখহরিকে জামিনে খালাস করলাম। তারপর পরম আদরে তাকে নিয়ে এলাম আমার মৌরিক গ্রামের বাড়িতে। অনেক দিন ধরে মনে মনে এইরকম একটি ছেলেকেই আমি খুঁজছিলাম, এতদিনে পেলাম। রাখহরিও আমার বাড়িতে নিরাপদ আশ্রয় পেয়ে দারুণ খুশি হলো। আদালতের বিচারে রাখহরি বেকসুর খালাস পেলেও বিচারক ভোলা ও ভোলার মায়ের যাবজ্জীবন কারাদণ্ড এবং রাজারায়ের মৃত্যু দণ্ডাদেশ দিলেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব।
এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।